আজ থেকে শুরু বর্তমান সরকারের প্রথম বাজেট অধিবেশন। নিজ এলাকায় সরকারের কার্যক্রম সঠিকভাবে বাস্তবায়ন নিশ্চিতে বিএনপির এমপিদের নির্দেশ প্রধানমন্ত্রীর। চাঁপাইনবাবগঞ্জ, লালমনিরহাট, নওগাঁ সহ বিভিন্ন সীমান্তে পুশিনের অপচেষ্টায় বিএসএফ, স্থানীয় জনগণের সহযোগিতায় ৭৮ জনকে ফিরিয়ে দিয়েছে বিজিবি। শোকজের জবাব না পেলে ৮ দিনের বিরুদ্ধে ব্যবস্থা, জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী। হাসপাতাল বন্ধ নয়, ভুক্তভোগীরা চান দায়ীদের শাস্তি। শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলার রায় আজ। শাস্তি দ্রুত কার্যকরের দাবি বাবার। জাতীয় শিশু সুরক্ষা টাস্কফোর্স গঠনের আহ্বান বিশিষ্টজনদের। দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম। এবারে বিস্তারিত। বিএনপির সংসদীয় কমিটির সভায় ৭ মন্ত্রণালয়ের কার্যক্রম মূল্যায়ন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এছাড়াও সরকারের নেওয়া বিভিন্ন প্রকল্প ও পদক্ষেপকে সঠিকভাবে বাস্তবায়ন হচ্ছে কিনা নিজ নিজ সংসদীয় এলাকায় তার খোঁজ নিতে সংসদ সদস্যদের নির্দেশও দিয়েছেন তিনি। রিপোর্ট করছেন নাবিল জাহাঙ্গীর। ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম বাজেট অধিবেশন শুরুর আগের দিন শনিবার সংসদীয় কমিটির সভা ডাকে বিএনপি। বিকাল ৩টার আগেই সংসদ ভবনে জড়ো হতে থাকেন বিএনপির সংসদ সদস্যরা। সংসদ ভবনের ৯ম তলায় অনুষ্ঠিত এই বৈঠকের সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী ও সংসদ নেতা তারেক রহমান। পরে চিফ হুইপ নুরুল ইসলাম মনির সাংবাদিকদের জানান, ৩০ লাখ কোটি টাকা ঘাটতি নিয়ে যাত্রা শুরু করলেও সব চ্যালেঞ্জ মোকাবেলা করে জনবান্ধব বাজেট দিতে চায় সরকার। তিনি বলেন, ইরান যুদ্ধের কারণে সৃষ্ট সংকটের ফলে তেল ও বিদ্যুতের দাম বাড়াতে বাধ্য হয়েছে সরকার। তবে ৬০% গ্রাহক আগের দামেই বিদ্যুৎ সুবিধা পাবেন। বিভিন্ন জিনিসের দাম বেড়েছে, যেমন আমাদের মেশিনারি ইম্পোর্ট করতে হলে দাম বাড়ে। যেমন সেই মেশিন হলো বিদ্যুতের মেশিন, সেই মেশিন হলো কয়লা, সেই মেশিন হলো এলএনজি, সেই মেশিন হলো তেল। অর্থাৎ সব কিছুতে দাম বাড়ার কারণে সঙ্গত কারণে এই বিদ্যুতের দাম বাড়াতে হয়েছে। এবং ইরানের যুদ্ধ, এর সাথে আছে গাজার যুদ্ধ। কাজে এই যে সকল মানুষ একটা বিপর্যয় সমগ্র বিশ্বব্যাপী। আমাদের তেলের কথাই বলি, তেল তো আমাদের সৃষ্ট কিছু না, আমরা এই সমস্যা নিয়েই বসেছি গভর্নমেন্টে। তারপর দেখেন, অনেক দিন ধরে আমরা যৌক্তিক পর্যায়ে রাখার চেষ্টা করছি। যেদিন তেলের দাম বেড়েছে, পৃথিবীতে যুদ্ধ শুরু হয়েছে, সেই দিন 85টি দেশে 85 কান্ট্রিসে একবারে তেলের দাম বাড়িয়েছে। এ সময় শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগ, স্বরাষ্ট্র, জ্বালানি সহ 7টি মন্ত্রণালয়ের নানা পদক্ষেপ ও কার্যক্রমের মূল্যায়ন করেন প্রধানমন্ত্রী। পাশাপাশি সংসদ সদস্যদের নিজ নিজ এলাকার খোঁজ রাখার নির্দেশ দেন তিনি। পার্লামেন্টারি পার্টি মিটিংয়ে আজকে 7 জন মাননীয় মন্ত্রী তারা প্রেজেন্টেশন দিয়েছেন। তারা তাদের মন্ত্রণালয় সম্পর্কিত অগ্রগতি, সমস্যা কী এবং তার সমাধানের রাস্তা কী, আর কী কী করেছেন গত 1 মাস 20 দিনে, সেই বিষয়গুলো তুলে ধরেছে। মাননীয় প্রতিটি সদস্যকে বলেছেন এই কথা যে আপনার নির্বাচনী এলাকায় সরকারের প্রণীত যেসব প্রোগ্রাম আছে সেগুলো বাস্তবায়ন হয় কিনা সেটা দেখবেন আপনারা। এছাড়া সংসদীয় কমিটির বৈঠকে তিস্তা ব্যারেজ, শিক্ষা কারিকুলাম সংশোধন, আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন, সংবিধান সংশোধন, হামের প্রাদুর্ভাব ও ডেঙ্গু মোকাবেলা সহ সমসাময়িক নানা বিষয়ে আলোচনা হয়। রবিবার বিকালে বাজেট অধিবেশন শুরু হচ্ছে। 11 জুন সংসদে 2026-27 অর্থ বছরের বাজেট উপস্থাপন করবেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। নাবিল জাহাঙ্গীর, বাংলা ভিশন, ঢাকা। প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন সফররত তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান। সাক্ষাৎকালে দুই দেশের পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়। শনিবার রাজধানীর তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। বাংলাদেশের সঙ্গে দীর্ঘস্থায়ী অংশীদারিত্বকে আরও গভীর করার পাশাপাশি বিস্তৃত পরিসরে উন্নীত করতে আগ্রহী তুরস্ক। দৃঢ় ভিত্তির উপর গড়ে ওঠা সম্পর্ককে এগিয়ে নিতে, বিশেষ করে প্রতিরক্ষা শিল্পে সহযোগিতা বাড়ানোর উপরও জোর দিয়েছে আঙ্কারা। 3 দিনের বাংলাদেশ সফরে এসে ঢাকা আঙ্কারা সম্পর্কের ভবিষ্যৎ নিয়ে এসব কথাই বলেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান। স্বাস্থ্য, শিক্ষা ও মানবিক সহযোগিতার পাশাপাশি রোহিঙ্গা সংকটেও পাশে থাকার কথা জানান তুরস্কের সফররত পররাষ্ট্রমন্ত্রী। স্থানীয় জনগণের সহযোগিতায় বাংলাদেশ বর্ডার গার্ড বিজিবির কঠোর অবস্থানের কারণে লালমনিরহাট, চাঁপাইনবাবগঞ্জ ও নওগাঁ সীমান্তের শূন্যরেখা থেকে মোট ৭৮ জনকে ভারতের অভ্যন্তরে ফিরিয়ে নিয়েছে বিএসএফ। অন্যদিকে পঞ্চগড় সীমান্তের শূন্যরেখায় এখনও অবস্থান করছেন নারী ও শিশুসহ 10 জন। এর মধ্যে ঠাকুরগাঁওয়ের হরিপুর সীমান্ত দিয়ে 11, মেহেরপুর সীমান্ত দিয়ে 6 জন এবং হিলি দিয়ে 5 জনকে পুশিনের চেষ্টা করেছে বিএসএফ। বিভিন্ন সীমান্তে সতর্ক অবস্থায় রয়েছে বিজিবি আর স্থানীয় জনগণ। প্রতিনিধিদের পাঠানো তথ্য ও ছবিতে আরও বিস্তারিত জানাচ্ছেন সিরাজুম মনির শুভ।
লালমনিরহাটের ৩টি সীমান্ত দিয়ে নারী পুরুষ সহ ৩৩ জনকে বাংলাদেশে পুশিনের চেষ্টার পর ২ সীমান্তে অবস্থানরতদের সরিয়ে নিয়েছে ভারতীয় কর্তৃপক্ষ। হাতীবান্ধা ও আদিতমারি সীমান্তে অবস্থানরত ব্যক্তিদের ভারতের অভ্যন্তরে ফিরিয়ে নেওয়া হলেও পাটগ্রাম সীমান্তে এখনও কয়েকজন শূন্যরেখা সংলগ্ন এলাকায় অবস্থান করছেন। এ অবস্থায় পুরো সীমান্ত জুড়ে সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ। চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরের বাঙাবাড়ি সীমান্ত দিয়ে পুশিনের চেষ্টা করা ২৮ জনকেও ভারতের অভ্যন্তরে ফিরিয়ে নেওয়া হয়েছে বলে জানিয়েছে বিজিবি। পরিস্থিতির গুরুত্ব বিবেচনায় সীমান্তে যে কোনো ধরনের অবৈধ অনুপ্রবেশ বা পুশিনের চেষ্টা প্রতিহত করতে বিজিবি সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে বলেও জানানো হয়েছে। এছাড়াও নওগাঁর সাপাহার সীমান্ত এলাকায় নারী পুরুষ শিশুসহ ১৭ জনকে বাংলাদেশে পুশিনের চেষ্টা ব্যর্থ হয়েছে। সীমান্তে বিজিবির কঠোর অবস্থানের কারণে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী তাদের ফিরিয়ে নিতে বাধ্য হয়েছে। শনিবার রাত ১টার দিকে বিএসএফ সদস্যরা ওই ১৭ জনকে ভারতের অভ্যন্তরে ফিরিয়ে নিয়ে যায়। এদিকে পঞ্চগড় সীমান্তে এখনও অবস্থান করছে পুশিন হওয়া নারী ও শিশুসহ ১০ জন। শুক্রবার ভোররাত থেকে সদর উপজেলার বড়বাড়ি সীমান্তের নো ম্যানস ল্যান্ডে অবস্থান করছে তারা। পুশিন হওয়াদের মধ্যে ৩ শিশু, ২ নারী ও ৫ জন পুরুষ রয়েছেন। চলমান পরিস্থিতির মাঝেই মেহেরপুরের তেঁতুলবাড়িয়া সীমান্ত দিয়ে ৯ জনকে পুশিনের চেষ্টা চালিয়েছে বিএসএফ। তবে বিজিবি ও গ্রামবাসীর বাধায় তা পণ্ড হয়েছে। ভারত থেকে ঠেলে দেওয়া ৬ জন বর্তমানে নোম্যান্স ল্যান্ডে কাঁটাতারের বেড়ার পাশে অবস্থান করছে। এই ৬ জনকে ভারতে ফেরত পাঠাতে বিজিবি পতাকা বৈঠক করতে বিএসএফকে চিঠি দিয়েছে। পুশিনের চেষ্টা হয়েছে হিলি সীমান্তেও। ভারতীয় ৫ জন নাগরিককে ঠেলে পাঠানোর চেষ্টা করেছে বিএসএফ, তবে রুখে দিয়েছে বিজিবি। শনিবার ভোরে ঘাসুরিয়া সীমান্তে এ ঘটনা ঘটে, নিশ্চিত করেছে জয়পুরহাট ২০ বিজিবি। এ সীমান্তে অবৈধ পুশিন ঠেকাতে বিজিবির পাশাপাশি আনসার বাহিনীর সদস্যরাও কাজ করছেন। সিরাজুম মনির শুভ, বাংলা ভিশন নিউজ ডেস্ক। ৬ নবজাতকের মৃত্যুর ঘটনায় দেয়া শোকজের জবাব না পেলে আইন অনুযায়ী আদ্দিন হাসপাতালের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে, জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মোহাম্মদ সাখাওয়াত হোসেন। শনিবার দুপুরে নিজ বাসভবনে সাংবাদিকদের এই তথ্য জানান তিনি। আদ্দিন হাসপাতালের সার্বিক পরিস্থিতি নিয়ে প্রধানমন্ত্রী অবহিত রয়েছেন বলেও জানান তিনি। এ সময় মন্ত্রী বলেন, রাজুক, পরিবেশ অধিদপ্তর এবং ফায়ার সার্ভিস যার যার অবস্থান থেকে আদ্দিন হাসপাতালের বিষয়ে ব্যবস্থা নেবে। সরকার বিদ্যুৎ চালিত অ্যাম্বুলেন্স দেশেই তৈরির পরিকল্পনা করছে বলেও জানান স্বাস্থ্যমন্ত্রী সরদার মোহাম্মদ সাখাওয়াত হোসেন। আমরা আইনানুগভাবে সকল দিক বিবেচনা করে গতকাল বিকালে তাদের অফিসে আমরা নোটিশটা নিয়েছি এবং তাদের হাতেও নোটিশ পৌঁছিয়েছি। আগামীকাল রবিবার বিকালের মধ্যে এরা উত্তর দিতে হবে কেন তাদের লাইসেন্স বাতিল করা হবে না। আমরা যদি সেই উত্তরে তাদের সন্তুষ্টজনক না হই, আমরা আইনানুগভাবে যতটুকুন পর্যন্ত যাওয়া দরকার আমরা ততটুকুন পর্যন্ত শাস্তির বিধান জনস্বার্থে, মানুষের জীবনের স্বার্থে আমরা নিশ্চিত করব। ৬ শিশু মৃত্যুর ঘটনায় রাজধানীর আদ্দিন হাসপাতালের লাইসেন্স বাতিলের জন্য সরকারের নোটিশকে বেআইনি বলেছেন আইনজীবী শিশির মনির। এর বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়ার কথাও জানিয়েছেন তিনি। শনিবার রাজধানীর একটি হোটেলে হাসপাতাল কর্তৃপক্ষ ও ভুক্তভোগী পরিবারের সদস্যদের নিয়ে সংবাদ সম্মেলনে তিনি কথা বলেন। তবে দায়ীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করলেও হাসপাতাল বন্ধ করে দেওয়ার পক্ষে নয় ভুক্তভোগী পরিবারগুলো। বিস্তারিত জানাচ্ছেন জিয়া খান। রাজধানীর আদ্দিন হাসপাতালে ৬ নবজাতক মৃত্যুর পর সরকারের নেওয়া পদক্ষেপ বিষয়ে সংবাদ সম্মেলনে আসেন আইনজীবী শিশির মনির। এ সময় তার সঙ্গে ছিলেন হাসপাতাল কর্তৃপক্ষ ও ভুক্তভোগীর পরিবারের সদস্যরা। স্বপ্রণোদিত হয়ে এই সংবাদ সম্মেলনের আয়োজনের কথা জানান শিশির মনির। My role is in between an arbitration. It is in between an arbitrator. We are trying to handle the issue with full satisfaction of all concerned. জানান ৬ নবজাতক মৃত্যুর ঘটনায় পরিবারের দায়ভার নিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ। আদ্দিন হাসপাতাল এই ঘটনায় ভুক্তভোগীদের পাশে আজীবন দায়িত্ব পালন করার সিদ্ধান্ত নিয়েছে। প্রথম, ভুক্তভোগী পরিবারের কোনো সদস্য অর্থাৎ মা, বাবা কিংবা ভাই বোন যতদিন জীবিত থাকবেন তারা আদ্দিন হাসপাতালে সকল রোগের ফ্রি চিকিৎসা পাবেন ঔষধ ব্যতীত। স্বাস্থ্য অধিদপ্তরের করা তদন্ত প্রতিবেদনের বিরুদ্ধে আইনি পদক্ষেপের কথাও জানান শিশির মনির। আমরা মনে করি
স্বাস্থ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে লাইসেন্স ক্যান্সেল করার জন্য যে নোটিশ পাঠিয়েছে, দিস ইজ আনলফুল। দে ক্যানট সেন্ড দিস টাইপ অফ নোটিশ। এইটা উই উইল ফাইট লিগেলি। এবং যে ঘটনার কারণে স্বাস্থ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে যে আইনের কথা বলা হয়েছে, সে আইন হলো দ্য মেডিকেল প্র্যাকটিস অ্যান্ড প্রাইভেট ক্লিনিকস অ্যান্ড ল্যাবরেটরিজ রেগুলেশন অর্ডিন্যান্স 1982। এই অর্ডিন্যান্সের আলোকে যে কারণে একটা হাসপাতালের লাইসেন্স ক্যান্সেল করা যায়, এই ধরনের কোনো কারণ এখানে বিদ্যমান নাই। হাসপাতালটির ব্যাপারে নিজেদের অবস্থানের কথা জানান ভুক্তভোগী পরিবারের সদস্যরা। একটা অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটছে, এটাতে তো আসলে এটার কাভারেজ কখনো আদিন কর্তৃপক্ষ দিতে পারবে না, আর আর মানে আমরাও সান্ত্বনা পাবো না, ঠিক আছে, কেউ দিতে পারবে না। তবে আমরা যেটা চাই, আদিন কর্তৃপক্ষের যে সার্ভিস, তারা যেভাবে মানে এই সার্ভিসটা দিচ্ছে, এটা যেন অব্যাহত থাকে। সাংবাদিক মারধরের ঘটনায় দুঃখ প্রকাশ করে হাসপাতাল কর্তৃপক্ষ। যে ব্যবহারটি করেছে, যেটা অ্যাকসেপ্টেড না, উইল দ্যাট স্যাটিসফাই ইউ? এনিওয়ে, আমরা দুজন স্টাফকে সাসপেন্ড করেছি অলরেডি। জিয়া খান, বাংলা ভিশন, ঢাকা। বিচারের পাশাপাশি রায়ও দ্রুত কার্যকরের দাবি জানিয়েছে শিশু রামিসার বাবা। শনিবার রাজধানীতে অনুষ্ঠিত এক গোলটেবিল বৈঠকে অংশ নিয়ে এই দাবি জানান তিনি। দেশে শিশু নির্যাতন ও সহিংসতার ঘটনা বাড়ছে উদ্বেগজনক হারে। এমন পরিস্থিতিতে শিশু সুরক্ষা নিশ্চিতের পাশাপাশি নির্যাতন প্রতিরোধে সমন্বিত উদ্যোগেরও আহ্বান জানান পেশাজীবীরা। শিশুদের সুরক্ষায় সব শ্রেণী পেশার মানুষকে সম্পৃক্ত করে একটি জাতীয় শিশু সুরক্ষা টাস্কফোর্স গঠনের আহ্বান জানান জাতীয় সংসদের ডেপুটি স্পিকার। বিস্তারিত জানাচ্ছেন শুভ মাহফুজ। আমি তো রামিসার বাবা হয়ে থাকতে চাইনি, একজন ধর্ষিতার বাবা হয়ে থাকতে চাইনি। আমি তো আব্দুল হান্নান মোল্লা হয়ে রামিসার গর্বিত পিতা হয়ে থাকতে চেয়েছি। শিশু রামিসার ধর্ষণ হত্যা মামলার রায় ঘোষণার আগের দিন শিশু নির্যাতন ও করণীয় শীর্ষক গোলটেবিল বৈঠকে এভাবেই কান্নায় ভেঙে পড়েন রামিসার বাবা। দাবি জানান বিচারের পাশাপাশি রায়ও যেন দ্রুত কার্যকর হয়। আমি আশা করি কালকে যে রায় হবে, সে রায় বাংলাদেশের একটা ইতিহাস গড়বে এবং সর্বোচ্চ একটা রায় আমি বাবা হিসেবে প্রত্যাশা করছি। আলোচনায় তথ্য প্রকাশ করা হয়, দেশে প্রতি 10 জন শিশুর মধ্যে 9 জনই শিকার হয় শারীরিক কিংবা মানসিক নির্যাতনের। একই সাথে উঠে আসে নারী নির্যাতনের ঘটনাগুলো। এ সময় বক্তারা বলেন, মাদকসহ সমাজের কয়েকটি বড় ব্যাধি নির্মূল করতে পারলে শিশু নির্যাতনের ঘটনাগুলো উল্লেখযোগ্যভাবে কমে আসবে। মোট শিশুর নির্যাতনের একটি বড় অংশ জুড়েই যৌন নিপীড়ন এবং সহিংসতার শিকার হচ্ছে। সবচেয়ে আশঙ্কার বিষয় হচ্ছে, বেশিরভাগ ক্ষেত্রে পরিচিত বা নিকট আত্মীয় দ্বারাই শিশুরা বেশি নিগৃহের শিকার হচ্ছে। বৈঠকে সমাজ কল্যাণ প্রতিমন্ত্রী বলেন, নারী ও শিশু নির্যাতন বা শিশু হত্যার ঘটনা কমাতে শিক্ষা প্রতিষ্ঠান এবং সমাজকে একসঙ্গে কাজ করতে হবে। আর জাতীয় সংসদের ডেপুটি স্পিকারের মতে, সমন্বিত উদ্যোগ নিলে শিশুদের জন্য নিরাপদ বাংলাদেশ গড়া সম্ভব। অনতি বিলম্বে একটা টাস্ক ফোর্স গঠন করতে পারেন, করে সমাজের সর্বস্তরের মানুষকে, অর্থাৎ যারা লিডিং পজিশনে আছেন, তাদেরকে ডেকে অভিমত নিয়ে একটা ন্যাশনাল কমিশন ফর চাইল্ড প্রোটেকশন করা যেতে পারে। আর রামিসা কবরে চলে গেছে, কিন্তু যে যার কালকে ফাঁসির আদেশ হবে অথবা যাবজ্জীবন অথবা যেটাই হোক না কেন, সেটা তো আপনার সন্তান, সে দায় তো আপনার ঘাড়ে নিতে হবে। সরকার কি নিচ্ছে সেই দায়? নিচ্ছে না, সরকার কিন্তু নেবে না। সো সবাই অ্যাওয়ার্ড হই, সবাই একটু সচেতন হই, আদারওয়াইজ এই সোসাইটিকে রক্ষা করা আমাদের কারো পক্ষে সম্ভব হবে না। আমরা গভর্নমেন্ট 24 ঘন্টা অ্যাকাউন্টেবল হতে রাজি আছি, বসে আছি হওয়ার জন্য। আমরা চাই একটা রিভলিউশন, সেই রিভলিউশন করার জন্য সকলের সহযোগিতা প্রয়োজন। কঠোর আইন প্রয়োগের পাশাপাশি পরিবার, সমাজ ও রাষ্ট্রের সমন্বিত উদ্যোগ বাস্তবায়নের মাধ্যমে শিশুদের জন্য আরও নিরাপদ পরিবেশ নিশ্চিত করা সম্ভব বলে মনে করেন বক্তারা। সেখানে শেষ না হয়ে যায় এবং সেটি যেন রেগুলার ফলো আপ হয়। শুভ মাহফুজ, বাংলা ভিশন, ঢাকা। প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা বিষয়ক উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমির বলেছেন, বাংলাদেশের বাস্তবতায় দাতা সংস্থাদের সকল পরামর্শ মেনে নেওয়া সম্ভব নয়, কারণ এতে লাভের চেয়ে ক্ষতিই বেশি হতে পারে। আর পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ সাকি জানিয়েছেন, কেবল প্রয়োজনীয় প্রকল্প গ্রহণের সাথে রাষ্ট্রীয় অপচয় কমাতে গুরুত্ব দিচ্ছে সরকার। রিপোর্ট করছেন গোলাম মঈনুল হাসান।
আগামী বৃহস্পতিবার নতুন অর্থ বছরে বাজেট দেবেন অর্থমন্ত্রী। এমন প্রেক্ষাপটে অর্থনৈতিক সংকট মুহূর্তে আসছে বাজেট শিরোনামে গোল টেবিল আলোচনা আয়োজন করে অনলাইন প্ল্যাটফর্ম চর্চা। এতে অংশ নিয়ে প্রধানমন্ত্রীর উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমির জানান, দেশে কর্মসংস্থান সৃষ্টিতে আসছে বাজেটে 60,000 কোটি টাকার তহবিল ঘোষণা হবে। বন্ধ কলকারখানা, নতুন ব্যক্তিগত উদ্যোগ, সেই জন্যই আমরা 60,000 কোটি টাকার যে পুনরুদ্ধার তহবিল ঘোষণা করেছি এবং রাজস্ব বিভাগ থেকেই কিন্তু সহায়তাটা দেওয়া হচ্ছে। এতে যদি আন্তর্জাতিক মুদ্রা তহবিল বা কেউ কোনো রকমের এর বিষয় উত্থাপন করে, তাহলেও আমরা সরকার এই বিষয়ে মনে করি যে এই রাজস্ব সহায়তা দেওয়া দরকার। পরিকল্পনা প্রতিমন্ত্রী জুনায়েদ সাকি ব্যাংকগুলোর অর্থনৈতিক সহায়ক ভূমিকা নিয়ে প্রশ্ন তোলেন। ব্যাংক তো আসলে উৎপাদনের সহযোগী কিনা সেটা একটা বড় প্রশ্নের জায়গা। তো যাদের সহযোগী হয়েছে তাদের একটা উল্লেখযোগ্য অংশ পুরো ব্যাংকটাই খেয়ে ফেলেছেন। এখন সেটার সাথে পলিটিক্যাল পাওয়ার ডাইরেক্টলি একটা নেক্সাস তৈরি হয়েছিল। তো যার ফলে যারা সত্যিকার উদ্যোক্তা, যারা পরিশ্রম করে দীর্ঘদিন ধরে একটা ব্যবসা প্রতিষ্ঠান উৎপাদন ক্ষেত্র টিকিয়ে রেখেছেন, তারা এখন বিরাট সংকটের মধ্যে। কতিপয় ক্রণেই পুরো ব্যাংক ব্যবস্থা খেয়ে ফেলেছে। অনুষ্ঠানে ব্যবসায়ীরা যত রাজস্ব বোর্ডের করার সমালোচনা করেন। সরি টু সে, এটা মানে বলা ঠিক না, তারপরও বলতে হচ্ছে যে ডাকাতরা অস্ত্র ধরে টাকা নিয়ে যায়। এনবিআর সংসদে একটা অস্ত্র তৈরি করে নিছে সংসদে, অর্থাৎ বেআইনি কিছু আইন পাশ করে নিয়েছে যে এই যে টাকাটা নিল, এই টাকাটা ফেরত হবে না, সমন্বয় হবে না, এই আইনটা তারা পাশ করিয়েছেন। ওই অস্ত্র দিয়ে তারা আমাদের কাছ থেকে এই টাকাটা ছিনিয়ে নিচ্ছেন। বিগত আওয়ামী লীগ সরকারের আমলে প্রকল্পের নামে দুর্নীতিতে বিপুল অপচয় হয়েছে বলেন পরিকল্পনা প্রতিমন্ত্রী। আমার মনে হয় দুর্নীতি যতটা হচ্ছে অপচয় সম্ভব, তার চেয়ে আরো অনেক বেশি। গোলাম মনিরুল হাসান, বাংলা ভিশন, ঢাকা। আস্তে আস্তে পরিচালন ব্যয়। সামাজিক সুরক্ষায় ভাতাভিত্তিক কার্যক্রমকে কার্ডভিত্তিক কর্মসূচিতে পরিণত করেছে বিএনপি সরকার। অর্থনীতি বিশ্লেষকরা বলছেন, কার্ডভিত্তিক কর্মসূচি ইতিবাচক, তবে অর্থ সংগ্রহ ও স্বচ্ছতার ভিত্তিতে পরিচালনার চ্যালেঞ্জ থাকবে সরকারের সামনে। পাশাপাশি সামাজিক সুরক্ষার আকার ও বলয় বাড়লে সেটি অর্থনীতিতে চাপ তৈরি করবে, যা সামাল দেওয়াও কঠিন হতে পারে। রিপোর্ট করছেন রিশান নাসরুল্লাহ। দেশের সামাজিক নিরাপত্তা বেষ্টনীতে নতুন রূপরেখা তৈরি করেছে বিএনপি সরকার। দলটির নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী সামাজিক সুরক্ষায় চালু করা হয়েছে কার্ডভিত্তিক কর্মসূচি। এক্ষেত্রে সরকারের ফ্ল্যাগশিপ কর্মসূচি ফ্যামিলি কার্ড। নারীর ক্ষমতায়নে এই কার্ডের মাধ্যমে নির্দিষ্ট পরিবারকে মাসে 2,500 টাকা নগদ সহায়তা দেবে সরকার। পাইলট হিসেবে শুরু হলেও আসছে বাজেটে পরিবারের সংখ্যা 41 লাখে উন্নীত করা হবে। এছাড়া গ্রামীণ অর্থনীতি সচল রাখতে কৃষক কার্ডের আওতায় সহায়তা দেওয়া হবে বছরে 2,500 টাকা। নগদ সহায়তা দেওয়া হচ্ছে ইমাম পুরোহিতদেরও। সামাজিক সুরক্ষা কার্যক্রমের আওতায় পর্যায়ক্রমে এলপিজি কার্ড ও সার্বজনীন হেলথ কার্ড চালুর পরিকল্পনা রয়েছে সরকারের। বাংলাদেশে এটা যে অভূতপূর্ব তা না, এবং এটার বাস্তবায়ন যে সম্ভব সেটাও ঠিক। এটার জন্য বাজেট লাগবে, সেটা হচ্ছে একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। আর্থিক বাংলাদেশে বাজেট বরাদ্দ যেটা হয়, বাংলাদেশে বাজেট বরাদ্দের মধ্যে অগ্রাধিকার কি হবে সেটার উপরে এটা নির্ভর করে। এখন পরিমাণগত দিক থেকে দেখলে হঠাৎ করে মনে হবে যে এটা দিতে পারবে কিনা বাংলাদেশ, এরকম আমার মনে হয় না সমস্যা হবে। কিন্তু প্রশ্নটা হচ্ছে কতটা দক্ষভাবে, কতটা যথাযথভাবে এটা দেওয়া হবে। এটার জন্য আসলে ন্যাশনাল হাউস হোল্ড ডেটাবেস দরকার। সেটার দায়িত্ব হলো মূলত বাংলাদেশ ব্যুরো অফ স্ট্যাটিস্টিক্সের। তো বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো এখনও পর্যন্ত সেই ডেটাবেসটা তৈরি করেনি। এখন আমরা যেটা করছি সেটা হলো যে অনেকটা সেলফ অ্যাসেসমেন্টের মতো, ওইটা করে তার তথ্যগুলো দিল এবং তারা যেটা বেজে আছে বাংলাদেশে এই মুহূর্তে, তো সেটার সাথে ম্যাচ করে। এবং এখানে আমাদের যে স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলো আছে তারাই সহায়তা করছে মূলত। কিন্তু যখন আমাদের একটা সেন্ট্রালাইজড হাউস হোল্ড ডেটাবেস থাকবে, তখন কিন্তু এটা আবার ইমপ্লিমেন্ট করাটা সহজ হবে। তার কারণ তখন সমস্ত যে স্বার্থসামাজিক তথ্য ওইটার মধ্যে থাকবে। অর্থনীতিবিদরা বলছেন, সরকারের সামনে সবচেয়ে বড় চ্যালেঞ্জ মূল্যস্ফীতি কমানো ও অর্থনীতিকে গতিশীল করা। সামাজিক সুরক্ষায় উপকারভোগীর সংখ্যা বাড়ানো হলে অর্থের যোগান বাড়াতে হবে, আর সেটি নিশ্চিত করতে নাগরিকদের উপর চাপানো হতে পারে ট্যাক্স ভ্যাটের বাড়তি বোঝা। যে সরকার একদিকে ঠিক আছে, কিন্তু একই সঙ্গে বাছবিচারহীনভাবে যদি আমরা এই সামাজিক নিরাপত্তা কর্মসূচি হোলসেল যদি বাড়াই, তাহলে সেক্ষেত্রে দেখা যাবে যে অর্থের প্রয়োজনটা বেশি হচ্ছে, কিন্তু বাস্তবতা হলো যে বিনিয়োগ কম। তো এই অবস্থায় যদি আমরা অতিরিক্ত চাপ তৈরি করি সামাজিক নিরাপত্তার জন্য, তাহলে সেক্ষেত্রে সেটা অর্থনীতির জন্য ভালো হবে না। বড় আকারের একটা বাজেট আর সামাজিক নিরাপত্তা কর্মসূচিতে বড় এক্সপানশন, সেগুলো হলে সরকার একটা ত্রিমুখী চাপের মধ্যে পড়বে। প্রতিষ্ঠানগুলো একেবারেই
খুবই অকার্যকর এবং দক্ষতার ব্যাপার শুধু না, মাঝখানে এত লিকেজ তৈরি হয়েছে যে এটা খুবই কঠিন কাজ। তো সেই কারণে অপচয় হওয়া এবং দুর্নীতি হওয়া এই ঝুঁকিটা কিন্তু ব্যাপকভাবে আছে। এইটা সরকারের একটা বড় চ্যালেঞ্জ, যে এটা কতটা ট্রান্সপারেন্ট হবে, কতটা স্বচ্ছতার সঙ্গে হবে। এই স্বচ্ছতার সঙ্গে করা এটা খুব সম্ভব। আর মূল্যস্ফীতি এই জায়গাটাতেই মূল্যস্ফীতির ঝুঁকি না দেখে আমি মনে করি যে সরকারি প্রশাসনিক যে সমস্ত ব্যয় আছে সেই সমস্ত ব্যয় বরাদ্দ বরঞ্চ কমানো উচিত। সরকারের তথ্য বলছে আসছে বাজেটে সামাজিক সুরক্ষা খাতে বরাদ্দ থাকবে 1,38,339 কোটি টাকা। রিশান নাসরুল্লাহ, বাংলা ভিশন, ঢাকা। দুর্নীতির চক্র থেকে দেশকে বের করে আনার পাশাপাশি রাষ্ট্র পরিচালনায় স্বচ্ছতা প্রতিষ্ঠায় কাজ করছে সরকার, জানিয়েছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহিরুদ্দিন স্বপন। শনিবার সচিবালয়ে বিদ্যুৎ জ্বালানি পরিস্থিতি নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এই কথা বলেন তথ্যমন্ত্রী। বলেন, দুর্নীতি ও মানি লন্ডারিং সহ বিগত সরকারের সময়ে নানা অপরাধের বোঝা বর্তমান সরকারকে বহন করতে হচ্ছে। আগের সরকারগুলো আমদানি নির্ভর নীতিকে বেশি গুরুত্ব দিয়েছে। উৎপাদনমুখী নীতি গ্রহণ করলে বিদ্যুৎ ও জ্বালানি খাতে বর্তমান সংকটময় পরিস্থিতির তৈরি হতো না বলেও মনে করেন জহিরুদ্দিন স্বপন। প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা ডক্টর জায়েদুর রহমান বলেন, 0 থেকে 75 ইউনিট পর্যন্ত বিদ্যুৎ ব্যবহারকারী গ্রাহকদের ক্ষেত্রে বিদ্যুতের দাম বাড়ানো হবে না। এই সিদ্ধান্তের ফলে নিম্ন ও নিম্ন মধ্যবিত্ত গ্রাহকরা সরাসরি উপকৃত হবেন। জানান, বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন শুনানির মাধ্যমে বিদ্যুতের দাম বাড়ানো হলেও সরকারের সিদ্ধান্ত অনুযায়ী প্রায় 65% গ্রাহকের ক্ষেত্রে কোনো দাম বাড়বে না, বরং আগের দামই বহাল থাকবে। সিএনজি বিক্রির ক্ষেত্রে কমিশন বাড়ানোর দাবি করেছে সিএনজি রিফিল স্টেশন অ্যান্ড কনভার্সন ওয়ার্কশপ ওনার্স অ্যাসোসিয়েশন। শনিবার রাজধানীর বিজয়নগরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সংগঠনের নেতারা এমন দাবি জানান। মূলত বিদ্যুতের দাম বাড়ানোর ফলে সিএনজি সরবরাহের খরচ বেড়েছে বলে জানান তারা। চলমান মূল্যস্ফীতি, শ্রমিক কর্মচারীর ন্যূনতম মজুরি বৃদ্ধি, যন্ত্রাংশ ও পরিচালনা ব্যয়ের ঊর্ধ্বগতির কারণে নতুন মূল্য সমন্বয় করা জরুরি বলে মনে করেন সংগঠনের নেতারা। স্টেশন মালিকেরা ক্ষোভ প্রকাশ করে বলেন, বিভিন্ন খাত পরিচালনা ব্যয় অস্বাভাবিকভাবে বেড়েছে, ফলে নির্ধারিত দামে গ্যাস বিক্রি করে অনেকেই সিএনজি স্টেশন বন্ধ হওয়ার উপক্রম হয়ে গেছে। এমন অবস্থায় 30 জুনের মধ্যে দাবি না মানা হলে আগামী 1 জুলাই থেকে কঠোর কর্মসূচির ঘোষণা এবং হুঁশিয়ারি দিয়েছেন ব্যবসায়ী নেতারা। সংবাদ শেষ করব ক্রাউন সিমেন্ট শিরোনামগুলো আরও একবার জানিয়ে। আজ থেকে শুরু বর্তমান সরকারের প্রথম বাজেট অধিবেশন। নিজ এলাকায় সরকারের কার্যক্রম সঠিকভাবে বাস্তবায়ন নিশ্চিতে বিএনপির এমপিদের নির্দেশ প্রধানমন্ত্রীর। চাঁপাইনবাবগঞ্জ, লালমনিরহাট, নওগাঁ সহ বিভিন্ন সীমান্তে পুশিনের অপচেষ্টায় বিএসএফ, স্থানীয় জনগণের সহযোগিতায় 78 জনকে ফিরিয়ে দিয়েছে বিজিবি। শোকজের জবাব না পেলে 8 দিনের বিরুদ্ধে ব্যবস্থা, জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী। হাসপাতাল বন্ধ নয়, ভুক্তভোগীরা চান দায়ীদের শাস্তি। শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলার রায় আজ, শাস্তি দ্রুত কার্যকরের দাবি বাবার। জাতীয় শিশু সুরক্ষা টাস্কফোর্স গঠনের আহ্বান বিশিষ্টজনদের। দর্শক, এই ছিল এখনকার মতো। পরের সংবাদ সকাল 7:30টায় দেখার আমন্ত্রণ রইল। এছাড়াও বাংলাদেশের সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bbnews24.com ও facebook.com/banglavisionnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews। এতক্ষণ সঙ্গে থাকায় ধন্যবাদ সবাইকে।